জানাই যে আমি প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি হানা টাইলসের পক্ষ থেকে আজকে সন্ধ্যাবেলায় তোমাদের গল্প বলতে এসেছি, কিন্তু আজকে আমার মন সত্যি ভালো নেই। কিন্তু ক্যামেরার সামনে আসতে গেলে তো অভদ্রচিতভাবে আসা যায় না, তাই একটা প্রপার ড্রেস আপ করে আসতে হয়। আমাদের খুব প্রিয়, সবারই প্রিয় মেম্বার, সবারই প্রিয় কাছের জন মেম্বার, শুধু বলবো না, আমাদের ফ্যামিলি মেম্বারের মতন উর্মিদির শরীর ভালো নেই, অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি হসপিটাল থেকে হয়তো ছাড়া পেয়েছেন, আমার ঠিক জানা নেই, একদম কারেন্ট মানে একদম নিউজটা আমার জানা নেই, একদম রিসেন্ট কি আজকের কি আপডেট সেটা আমার কাছে আসেনি এখনো। কিন্তু আমার খুব মনটা খারাপ, কারণ উনি কতটা আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, এবং ভগবানের কাছে খুব তাড়াতাড়ি ওনার সুস্থতা কামনা করি। যদিও জানি এই ব্যাপারে তাড়াতাড়ি সুস্থ হওয়াটা ইম্পসিবল, তবুও যতটা সম্ভব তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে ওঠেন, কারণ উনি আমাকে খুবই ভালোবাসেন, উনি আমাদের সকলকে খুব ভালোবাসেন। উনি না থাকলে লাইভের একটা মেইন আকর্ষণই থাকে না। এবং সত্যি কথা বলতে উনি এতটা ব্যথা পেয়েছেন এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। ভগবান কেন এরকম নিষ্ঠুর হয়ে যান মাঝে মাঝে বুঝি না, ভালো মানুষদের প্রতি কেন এরকম নির্দয় হয়ে যান। হয়তো সবটাই আমাদের কপালের ফের, ভাগ্যের লিখন, কি বলবো। যাই হোক, আজকে আমি হোলির আগে বা দোল উৎসবের আগে আজকের আমার লাইভ, তাই সকলকে অগ্রিম দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমার লাইভটা শুরু করছি। এবং আজকে লাইভটা একটু অন্যরকম ভাবে যদি আমরা ভাবি, রং, যে রং আমার জামায়, যে রং আমার চেহারায়, যে রং কদিন পরে আমরা মাখবো, একে অপরকে মাখাবো, কিন্তু সেই রং কি শুধুমাত্রই জামায় বা চেহারায়, মনে কি নয়? ऐसे ही रंग ते कि रंग নাহি ছুটে, ধোবিয়া ধোয়ে চাহে কি সারি উমারিয়া। এইরকমই রং মনের, যে রং কখনো কোনো সাবান, শ্যাম্পু কোনো কিছুতেই ধুয়ে মুছে যায় না। তাই মন যদি রঙিন হয়, মন যদি পবিত্র হয়, তাহলে সেখানে ফাল্গুন মাস খোঁজার দরকার হয় না, সেখানে পলাশের রং সবসময়তেই রাঙিয়ে দিয়ে যায়। তো এই রং নিয়ে আজকে একটা অদ্ভুত গল্প করব, আমার ছেলের জীবনের ঘটে যাওয়া, যেটা আমার মনে পড়ে গেল। মানে আমি লাইভে একটা অন্য কথা বলবো ভেবেছিলাম, অন্য গল্প বলবো ভেবেছিলাম, কিন্তু এই রংটা নিয়ে আমার নাড়াচাড়া করতে করতে সেই ঘটনাটা মনে পড়ে গেল, যেটা বলাটা আমার আজকের জন্য খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। হ্যালো শশী, হ্যালো সুকল্যাণ। জন্মান্তর আমি খুব মানি। আজকে যেহেতু লাইভে আমি দেরিতে জয়েন করেছি, মানে দেরিতে ঢুকতে পেরেছি, লাইভে আসতেই পারছিলাম না, তো সেই কারণে বেশিক্ষণ লাইভটা সময় নেব না, কারণ জানি না কখন আবার লিঙ্ক চলে যায়। জন্মান্তর আমরা সকলে মানি, আমি তো খুব মানি, সকলে মানি কিনা জানি না, আমি মানি। আমার হাজব্যান্ড একবার এথেন্সে গিয়েছিল একটা কনফারেন্সে, এবং সেখান থেকে একটা টি শার্ট আমার বড় ছেলের জন্য নিয়ে এসেছিল। আমার বড় ছেলে তখন খুব ছোট, তখন ছোট ছেলে হয়নি, তাহলে বুঝতেই পারছো কতটুকু ও বয়স। ও কিন্তু খুব ছোটবেলা থেকে কথা বলতে পারতো, এবং ওই টি শার্টটা দেখেও প্রথম বলল আমি এই জায়গায় যাব। ওই টি শার্টটায় এথেন্সের একটা রাজবাড়ি একটা ছবি ছিল, যেটা খুব বিখ্যাত, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। একটা রাজবাড়ির ছবি ছিল এথেন্সের, প্যালেসের আর কি। তো আমি এই জায়গায় যাব, প্রথমে আমরা ভাবলাম বাচ্চা সুলভ আচরণ, যে সে বলছে যাবো, হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবো, বড় হও নিশ্চয়ই নিয়ে যাবো। কিন্তু কিছুদিন পর সেটা রীতিমতো ওর মাথায় কিন্তু মন মস্তিষ্ক থেকে কিন্তু আমরা ওয়াশ আউট করতে পারলাম না। জামাটা যখনই দেখতো তখনই ও বলতো এইখানে আমি যাব। তারপরে একদিন হঠাৎ করে বাবাকে বললো, বাবা এই প্যালেসটার ভিতরটা সবুজ। তখন ওর বাবা কিন্তু একটু চমকে গেল, কারণ সত্যি সত্যি নাকি প্যালেসের ভিতরের রং সবুজ ছিল। এবং আমার কাছে অস্বাভাবিক লাগে, এই জিনিসটা অস্বাভাবিক লেগেছিল সেই সময়, কারণ ওর পক্ষে জানা সম্ভব না,
কারণ তখন ও মোবাইল ঘাঁটতেও জানতো না, গুগল সার্চ করতেও জানতো না। যদি কারোর নাক ডাকার আওয়াজ পেয়ে থাকো, ভুল বুঝো না, কোনো মানুষ নাক ডাকছে না, এখানে গোল্ডি শুয়ে আছে, গোল্ডি প্রচন্ডভাবে নাক ডেকে ঘুমোচ্ছে, ও নাক ডাকার আওয়াজ আসছে। তোমরা যদি দেখতে চাও দেখাতে পারি আমি, এই যে দেখো গোল্ডি নাক ডাকছে, শুয়ে আছে। যাই হোক, আমার কিছু করার নেই। তো তারপরে এই গোল্ডি লাইভ করছি, দেখতে পাচ্ছিস না? সরি। তারপরে একদিন একটু বড় হওয়ার পর, তখন আমার ছোট ছেলে হয়েছে এবং কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার ছোট ছেলের বার্থডেতে প্রথমবার, মানে 1 বছরের জন্মদিনে একটা মিষ্টি প্যাকেট নিয়ে আসে এবং অদ্ভুতভাবে কাঁচা আমের স্বাদ যুক্ত মিষ্টিগুলো ভীষণ টেস্টি। আমার তো কাঁচা আমের ফ্লেভার ভীষণ ভালো লাগে, গন্ধ ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট আমি পারফিউম পর্যন্ত কাঁচা আমের ব্যবহার করি, যেটা আমাদের প্রমিতা বিশ্বাস, যেটা আমাদের লাইভে থাকে, ওর পারফিউম আছে, ওই হিমেল ফ্র্যাগন্যান্স, ওর কাছ থেকে প্রথম আমি গিফট পেয়েছিলাম। এবং কাঁচা আম যে আমার এত প্রিয় সেটাও জানতো না। সর্বজিৎ আমাকে গিফট করেছিল, রমিতা আমাকে গিফট করেছিল কাঁচা আমের পারফিউম, ওদের হিমেল ফ্র্যাগন্যান্স থেকে। ভীষণ প্রিয় ওটা আমার, মানে মাখলে একটা লজেন্স গন্ধ বেরোয়। আমি জানি ওটা পারফিউমটা মানে রীতিমতো ছেলে মানুষই মাখা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং ওটা যারাই মেখেছে তারাই মাখতে চায়। তো ওই রকম টাইপের কালারের মিষ্টি একজন দিয়ে গেছিল এবং মিষ্টিটা খেতে ভীষণ ভালো। আমি বাড়িতে নিয়ে গেলাম, ছেলেকে যখন প্যাকেটটা খুলে আমি মিষ্টিটা খাওয়াতে যাচ্ছি, তখন বললো যে আমার সবুজ রংটা অসহ্য লাগছে মা, সবুজ রংটা অসহ্য লাগছে মা, সবুজ রংটা আমার ভালো লাগছে না, আমার কিছু মনে পড়ছে। আমি তখন একটু অবাক হয়ে গেলাম। তা বললাম তুই ঠিক আছে, অত পাকামি করতে হবে না, মিষ্টিটা খা। মিষ্টিটা খেলো, আমার ছোট ছেলে তখন যেটুকু খেতে পারে খেলো, খুব ভালো লাগলো, খেয়ে টেস্ট করে ভালো লাগলো। খাওয়ার পর ও কিন্তু বারবারই সবুজ রং একটা গ্রিনিশ ভাব, যেটা ওর কিন্তু দেখার ইচ্ছেও হচ্ছে এবং দেখার পর কিন্তু সেই জিনিসটাকেও নিতে পারছে না। এবং পরবর্তীকালেও আমাকে তার 4-5 দিন পর বললো যে ওই রংটা আমাকে, ওই এথেন্সের ওই টি শার্টটা আমার ছিল না মা, ওর কিন্তু খুব ছোটবেলার কথা মনে থাকে, যেমন আমার খুব ছোটবেলার কথা আমার মনে আছে। সবার থাকে না, আমার ছোট ছেলের অতটা থাকে না, কিন্তু আমার বড় ছেলের খুব ছোট্ট বয়সের, ওর এমন বয়সের কথা মনে আছে যে বয়সের কথা কাউরি মনে থাকার কথা না, ইভেন আমারও থাকে না, আমারও ছিল না কোনোদিনও। ওর 2.5 বছর 2 বছর বয়সের কোনো এক একটা স্মৃতি ওর মনে আছে, যেটা আমি অবাক হয়ে যাই। তো ও বললো যে ওই এথেন্সের সেই রাজবাড়ির সেই প্যালেসের ছবিটা ছিল না আমার টি শার্টে, ওই যে ভিতরের রংটা আমার মনে হয়েছিল সবুজ, আমি দেখেছি কোনো সময় আমি গেছি, ওই রংটা না, এই সন্দেশের রংটা, যে কারণে ওই রংটা বারবার আমার দেখতেও ইচ্ছা করছে, কিন্তু রংটা আমার কাছে কেমন যেন একটা মানে সাপোকেটিং মনে হচ্ছে, কারণ আমার কিছু মেমোরিজ আসছে কিন্তু আমি ঠিক বলতে পারছি না বা প্রকাশ করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এথেন্সে আমি যাইনি, আমি ওই প্যালেসের মধ্যেও ঢুকিনি নর্মাল, মানে ন্যাচারালি, তাই আমি ওকে কোনোভাবেই বোঝাতে পারছি না এবং আমি জানিও না। ওর বাবাকে যখন জিজ্ঞেস করলাম, ওর বাবাকে যখন ব্যাপারটা বললাম, তখন ও নেহাতই ছোট এবং ও বারবার বললো যে আমি ওই রাজবাড়ির ওই টি শার্টটা আমার বের করো। আমি যখন আমি ওয়ার্ড্রপ থেকে বের করলাম তখন বললো ওই যে ওই ওয়ার্ড্রপে যেটা টি শার্টটা তুমি বার করেছো, ওই টি শার্টের যে প্যালেসের ছবি আছে, ওর ভিতরে সবুজের রংটার সঙ্গে এই সবুজটা এটা কিন্তু ম্যাচ করছে। এবং আমার, ও কিন্তু খেয়ে নিল মিষ্টিটা, কিন্তু ও বললো আমার শরীরের মধ্যে কেমন অস্থির করছে। তারপর থেকে ওর একটা সবুজ রঙের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা না অ্যালার্জি, আমি নিজেও জানি না। কিছুদিন আগে ও আমাকে নিজেই বলছিল যে মা তোমারও কিছু প্রবলেম হয়, আমারও কিছু প্রবলেম হয়। তো ডক্টর তৃপ্তি জৈনের ব্যাপারটাও জানে, আমি অনেক গল্প আমি আমাদের হার্ট টেলিসে করেছি, যিনি পাস্ট লাইফ আমাদেরকে কিভাবে মনে করিয়ে দেন, কিভাবে হিপনোটিজমের মাধ্যমে পাস্ট লাইফকে চোখের সামনে স্বপ্নের মতন দেখিয়ে দিয়েছেন, উনি ওই ব্যাপারেই উনি বিশেষজ্ঞ। তা বললো যে মা চলো না এপ্রিল মে মাসে একটা বুক করিয়ে, কেন? তো বললো কতগুলো জিনিস কিন্তু সলভ হওয়া খুব দরকার। তাহলে দেখ ওরা তো সেই হিপনোটাইজ মতো করে, আমার ওটাই খুব ভয় লাগে যে যদি জ্ঞান না আসে। তা আমার বড় ছেলে কিন্তু আমার কাছে ভীষণ, ও আমার
ছেলে, কিন্তু ও কিছু বললে আমি অন্ধের মতো বিশ্বাস করি না। ও যখন বলছে তখন কথাটা ঠিক। ও বললো না না, তাহলে তো ঘুমানোও যায় না। আমরা প্রতি রাত্রে তো ঘুমোই, সেই রকমই আমাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। এবং আমরা যেমন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে তো পরের দিন সকালে আমরা আবার জেগে যাই, জেগে উঠি, সেই রকমই আমরা জেগে উঠবো, কিন্তু একটা নতুন হয়তো উপলব্ধি নিয়ে জাগবো। আমরা পাস্ট লাইফটা, যেটা আমরা আমাদের ভাষা ভাষা হয়ে আছে, অস্পষ্ট হয়ে আছে, সেটা হয়তো দেখতে পাবো। কারণ ওই যে মা এথেন্সের, আমি আবার চমকে গেলাম যে অতদিন আগেকার কথা মনে আছে। ওর সেই টি শার্টটা ছিল না মা, সেই সন্দেশগুলো দিয়েছিল মনে আছে? আমি সন্দেশগুলোর কালার দেখে কিরকম চমকে গেছিলাম। তো ওই সন্দেশের কালার আর ওই টি শার্ট টের ওই রাজবাড়ির ভিতরটা আমার যেন সব কিছু মিলেমিশে কিরকম মাথার মধ্যে অস্থির করছিল। আমি চাই আমার মনের মধ্যে যে যা কোয়েশ্চেন আছে সবগুলো যেন ক্লিয়ার করতে পারি। তো জানি না, হয়তো নিজের সাহসে কখনো কুলোয়নি, কারণ আমি জানি আমার জন্মান্তর হয়েছে, অনেক সবারই জন্মান্তর হয়, যারা জন্মান্তর বিশ্বাস করে তারা তো তাই বলে। কারোর কাছে একেবারেই কোনো স্মৃতি থাকে না, কারোর কাছে আবছা আবছা অল্প অল্প স্মৃতি থাকে, আর কারোর কাছে প্রমিনেন্ট থাকলে সেটা তো তারা একদম জাতিস্বর বলেই পরিচিত হয়। তো কোনোদিনও ছেলের হাত ধরে আমার ইচ্ছে থাকলো, ইচ্ছে আছে আমার পূর্বজন্ম কি ছিলাম, কেমন ছিলাম। কারণ পূর্বজন্মের সঙ্গে আমি আবার বলছি, আমারও একটা রাজবাড়ির সম্পর্ক আমি দেখেছিলাম। কারণ আমাদের আজিমগঞ্জ যেখানে একটা রাজবাড়ি আছে, সেখানে একটা সারাদিন বোধহয় ওখানে টাইম স্পেন্ড করা যায়, এবং কিছু টাকা পয়সার বিনিময় তোমাকে সারাদিন থাকতে দেবে, তোমাকে বোধহয় লাঞ্চ প্রোভাইড করবে, এরকম ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো প্রোভাইড করবে। তো সেখানে একজন গিয়েছিল, এবং সেখানে যখন আমাকে ছবিগুলো সে দেখাচ্ছে, বিশ্বাস করো আমি স্বপ্নের মধ্যে যে সিঁড়িগুলো দেখেছি, যে সিঁড়ি দিয়ে আমি নামছি, একটা অদ্ভুত রোদের কালার, রৌদ্র আসছে, ঠিক সেই সিঁড়ি, এবং যে জায়গাটায় বসে আমি ঠক ঠক করে কাঁপছি, যেন আজ অব্দি আমি রাত্রিবেলায় দরজা বারবার করে লক করে শুই, লক আছে কিনা বারবার তাকিয়ে দেখি। কারণ আমার মনে হয় রাত হলে, গভীর রাত হলে মনে হয় আমি যখনই শুতে যাব, যখনই আমি ঘুমোতে যাব, তখনই আমাকে কেউ অ্যাটাক করবে, গ্যাং অফ পিপল আমাকে অ্যাটাক করবে। এই যে একটা ভয়, যে একটা ভীতি, এটা থেকে বেরোনো খুব দরকার, এবং এটা থেকে আমি বেরোতে পারিনি। অনলি ফর দ্যাট রিজন হয়তো আমার পাস্ট লাইফের সঙ্গে কোনো একটা কানেকশন আছে। তো সেখানে যে জায়গাটায় বসে আমি স্বপ্ন দেখি, যে একটা জায়গায় বসে বারান্দার মতন এরকম এরকম শিক 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 মতো আমি নিচে দেখতে পাচ্ছি আমাদেরকে অ্যাটাক করার জন্য উপর থেকে আসছি, আমি একটা কর্নারে বসে ঠক ঠক করে কাঁপছি। সেই জায়গাটা যখন ছবি দেখিয়েছিল, বিশ্বাস করো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এবং এমন একটা নদীর ছবি দেখিয়েছিল, যে নদীটার আমি বারবার আমার হাজব্যান্ডকে তার আগে বলেছি যে আমি একটা জায়গায় স্নান করতে চাই, যার স্বপ্ন দেখি আমি আমার বন্ধুদের সঙ্গে, মানে বান্ধবীদের সঙ্গে, বলা ভালো সখীদের সঙ্গে, যে যেটা তোর মানে একদম তোরঙ্গ মতো করা আছে, একদম ডিজাইন করে তার দরজাটা করা আছে, সেই নদীর সিঁড়িগুলো অনেকগুলো, যে সিঁড়িগুলো দিয়ে নেমে সেই নদীর জলকে ছোঁয়া যায়, স্নান করা যায়। তো সেই জায়গাটাও পর্যন্ত আছে। তো আমি কিন্তু ভয়ে ওই জায়গাটায় যেতে পারিনি এই কারণে, যদি কিছু মনে পড়ে যায় ভালো, যদি অর্ধেকটা মনে পড়ে তাহলে ভীষণ কষ্ট হবে, হয়তো ভীষণ মাথা যন্ত্রণা করবে, হয়তো ভীষণ আমার চাপ সৃষ্টি হবে। তাই আমি ভয়ে যেতে পারিনি। কিন্তু আমার ছেলে বারবার বলে যে আমার তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা প্রায় হয়ে গেল, তো চলো একদিন আমরা গিয়ে ওখানে দেখি, কিচ্ছু হবে না, আমি থাকবো। তো পাস্ট লাইফ আমাদের প্রত্যেকেরই কাছে, আমি জানি না, আমার কাছে ভীষণ বিশ্বাসযোগ্য এবং ভীষণ কৌতূহলের বিষয়, যে কি ছিলাম, কি করে শেষ হয়েছিলাম, কি করে আবার শুরু হলো, এবং সেই জীবনের কোন কোন জিনিস আমাদের ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এগুলো আমাদের এই জীবনে পরবর্তী জীবনে ভীষণ প্রভাব বিস্তার করে। যারা আমরা পাস্ট লাইফ মানি, তারা আমরা এই কথাটা 100বার স্বীকার করি। তাই পাস্ট লাইফ জানার ইচ্ছা থাকলো, যদি কোনোদিনও জানতে পারি, তাহলে নিশ্চয়ই সেটা হানাটেলসে এসে শেয়ার করব। এটাই ছিল আমার প্রথম একটা অভিজ্ঞতা বলতে পারো, প্রথম একটা উপলব্ধি বলতে পারো। আচ্ছা, আমি তো এখন মোবাইল দেখছি না, তাই কেমন লাগছে কি না লাগছে, মানে আমি ঠিক যেতেও পারিনি বোধহয় হানাটেলসে। একবার দেখি হানাটেলসে যেতে পারছি কিনা। কি যে আজকে না প্রচণ্ড প্রবলেম হচ্ছে, যে কি বলবো, যেতেই পারছি না। না, যেতে পারলাম না।
যেতে পারছি না, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, কিছু মনে করো না। এবার আর একটা অদ্ভুত ধরনের ঘটনা বলি নিজের জীবনের। তখন আমার বিয়ের প্রশ্নই ছিল না, কারণ তখন আমি স্কুলে পড়ি। স্কুলে মানে স্কুল লাইফের শেষের দিকে 11-12। তখন আমাদের বাড়িতে প্রায় আমি 11-12 কলেজে পড়েছি। প্রফেসররা আসতেন, মানে আমার দিদা ভীষণ শিক্ষিত ছিলেন, আমার দিদা ভীষণ একজন শিক্ষিত, আকর্ষণীয় কথাবার্তা, তার আতিথেয়তা তার মানে মনে রাখার মতো, এবং সেই আতিথেয়তার স্বাদ পেতে বহু বড় বড় গুণী মানুষের সমাগম হতো আমাদের বাড়িতে সন্ধেবেলায়। আমি ম্যাক্সিমাম সময় দিদার বাড়িতেই থাকতাম, তাই আমাদের বাড়িটাই বেরিয়ে যায়। সেই দিদার বাড়িতে কিছু প্রফেসর একজন এসছেন, তো পাশেই ছিল, এখনো আমার দিদার বাড়ির সামনেই একটা মিষ্টির দোকান, সেখানে মিষ্টি সিঙ্গারা সন্ধে হলেই যেমন হয় আর কি, কচু নিমকি এগুলো ভাজা হতো। তো ওনাদের জন্য সিঙ্গারা আনা হয়েছে, সিঙ্গারা চা, বেশ একটা সুন্দর জলখাবার বিকেলের, মানে আহা বলতেই জিভে জল চলে আসে। সিঙ্গারার প্যাকেটে যে ছবিটা, একটা অদ্ভুত ধরনের, মানে অনেকগুলো রঙের মধ্যে তোমার যদি জলটা পড়ে যায়, যেমন জলগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবে এবং একটা রঙের পুরো আরেকটা রং চেপে গিয়ে একটা অদ্ভুত প্রতিকৃতি নেবে, সেই রকম একটা অদ্ভুত ধরনের ওই প্যাকেটে একটা ছবি দেখে রান্নাঘরে দাঁড়িয়ে আমার মাসি খুব ভয় পেয়েছে এবং প্যাকেটটা ফেলে দিয়েছে। আর আমার আবার অভ্যেস ছিল যে কোনো প্যাকেটে কি লেখা আছে সেটা আমি সব সময় পড়ে দেখতাম, প্যাকেটে কি ছবি আছে সেটা দেখতাম। আমি যখন প্যাকেটটা তুলে ওই ছবিটা দেখি এবং আমারও ঠিক সেই অনুভূতিটা হয়, আমি তাড়াতাড়ি করে কি সব কথা মাসিকে বলতাম, মাসিকে তুটি বলতাম, তুটি দেখ 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 এই ছবিটা কিরকম অস্বাভাবিক, ছবিটা দেখ। তো মাসি বলছে, হ্যাঁ তোরও মনে হলো? হ্যাঁ, এই ছবিটা কিরকম অস্বাভাবিকটা কিরকম ভয় করছে না, কোনো ছবি না কিন্তু একটা রঙের উপর আরেকটা রং, 4-5টা রঙের উপর যদি হঠাৎ করে আমাদের মানে ওয়াটার কালার করছি হয়তো, তখন আমাদের জলটা পড়ে গেল, সেই রংটা যেমন একটা পৃষ্ঠার মধ্যে ছাপিয়ে উঠবে, দিয়ে এটা মিলেমিশে কেমন ঘেঁটে যাবে, সেই ধরনের একটা ছবি। কিন্তু ওই ছবি দেখে সেম ফিলিংস সেদিন মাসিরও হয়েছিল, আমারও হয়েছিল, এত ভয় পেয়েছিলাম বিশ্বাস করো, সেই প্যাকেটটা আমরা হাতে করে ফেলতে পর্যন্ত পারছিলাম না। মানে আমাদের বাড়িতে যে কাজ করতো তাকে ডেকে আমরা বললাম একদম দূরে ফেলে দাও, মানে মনে হচ্ছে কাছে থাকলে আবার সেই প্যাকেটটা উড়ে এসে আমাদের গায়ে পড়বে। তাই রং নিয়ে তো আমরা খেলা করি, রং নিয়ে তো আমরা উৎসব পালন করি বছরের 1 দিন বা 2 দিন, কিন্তু রং আমাদের বছরের 365 ইন্টু মানে 24 সব সময়তেই আমাদের রং আমাদের জীবনের সঙ্গে থাকে। প্রত্যেকটা রঙেরই অনেক অনেক মানে আছে, একটা মানে নয়। কে বলে যে কালো অশুভ? কালো যদি অশুভই হয় তাহলে মা কালীর একটা রং কালো কেন? কে বলে যে সাদা অশুভ? সাদাকে তো বিজ্ঞানে বলা হয় 7টা রঙের মিশ্রণ। খ্রিস্টানদের ওয়েডিং গাউন হয় সাদা। কোনো রঙই অশুভ নয়, সব রঙই শুভ। সব কিছু নির্ভর করে অ্যাঙ্গেল অফ থিঙ্কিং, অ্যাঙ্গেল অফ, তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছো, তুমি কোন অ্যাঙ্গেল থেকে তাকে ভাবছো। যদি তুমি ভালোভাবে ভাবো তাহলে সব রঙের মধ্যেই মাধুর্য আছে। অমাবস্যার রাত আমাদেরকে কি টানে না? তারাখচিত রাত আমাদেরকে কি টানে না? তাহলে কালো কেন খারাপ হবে? সাদার মধ্যে তো সমস্ত জিনিস প্রমিনেন্ট হয়। সাদা মানে তো শুভ্রতা, সাদা মানে তো স্বচ্ছতা, সাদা মানে তো শান্তি। তাহলে সাদা কি করে অপয়া রং হয়? তাই সব রঙকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। যেমন সব মানুষকেই, সব ধর্মের মানুষকেই, সব বর্ণের মানুষকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। কেউ ফর্সা, কেউ কালো বলে এই বিভেদটা আমাদের সমাজে খুব দুঃখজনকভাবে এখনো থেকে গেছে, যেখান থেকে একদম মুক্ত হয়ে তার ভিতরের মানুষের যে রংটা সেটাকেই আমাদের খোঁজা উচিত। একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে চলে এলাম, যাই হোক। তো সেই প্যাকেটটার কথা কিন্তু আমরা কোনোদিনও ভুলিনি। সেই প্যাকেটের রঙের একটা মিশ্রণ, একটা রঙের সেই একটা
কেমন যেন একটা মিলেমিশে ঘেঁটে গিয়ে একটা বিভৎস রূপ, এবং যে রূপটা শুধুমাত্র আমাকে ভয় পাইয়েছিল তা না, মাসিকেও ভয় পাইয়েছিল। এবং দুজন দুটো ডিফারেন্ট জায়গায় ছিলাম। মাসি ছিল কিচেনে চা করছিল, ও কি করছিল, আর আমি ছিলাম এই প্রফেসরদের এখানে দিদান কি বলছে হাঁ করে শুনছিলাম। কারণ আমি তখন ভীষণ সায় ছিলাম, একদম কথা বলতে পারতাম না। আমি হাঁ করে তাকিয়ে ভাবছিলাম দিদান কি করে একটা প্রসঙ্গের পর আরেকটা প্রসঙ্গ কথা বলে, কি করে একটা কথার সঙ্গে আরেকটা কথার লিঙ্ক জুড়ে দেয়, কি সুন্দর দিদান কথা বলতে পারে, আমি কবে এরকম কথা বলতে পারবো। আমি হাঁ করে গিলছিলাম বলতে গেলে। তো কিন্তু দুজনেই ডিফারেন্ট রুমে থেকেও আমরা কিন্তু একই ছবি দেখে ভয় পেয়েছি। নিশ্চয়ই কোনো একটা জায়গায় ওই জিনিসটার মধ্যে কোনো ভয় বা ভয়াবহতা বা কিছু একটা ইঙ্গিত লুকিয়েছিল, যেটা সেদিনও বুঝতে পারিনি, যেটা আজও বুঝতে পারি না। কিন্তু বলতে গেলে আজও আমার গায়ে যেন কেমন একটা ছমছম ভাব করে, কাঁটা দেয়। তাই রং দিয়ে ভয়ও দেখানো যায়, রং দিয়ে ভালোবাসাও যায়। তুমি যা চাইবে, তুমি যেভাবে চাইবে, তাই নয়? আজকে রঙের কথাই বলি, কারণ যেহেতু কদিন পর দোল উৎসব, হোলি, তাই রংটাই তো মাথায় আসে। আর ফাল্গুন মাস যখন, তখন চারিদিকে প্রকৃতি কে দেখেও আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন একদিকে পাতা ঝরে যাচ্ছে, পাতা ঝরা পর কিন্তু গাছ একদম কাঁটায় ভর্তি, ডালে কোনো পাতা নেই, একটা যেন শূন্য শূন্য একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, বিবর্ণ চেহারা আমাদের চোখে ভাসে, কিন্তু তা নয়। সেই পাতা ঝরার মধ্যে দিয়ে আবার নতুন পাতা গজানোর সম্ভাবনাকে সে বহন করে আনে। এবং পাতা ঝরা মানেই হচ্ছে নতুনভাবে প্রকৃতি সাজতে চলেছে কচি পাতায়, একদম সবুজ পাতায়। তাই কোনো কিছুই শেষ না, কোনো কিছুই অন্ত বলে কিছু নেই। তুমি যেখান থেকে খুশি তুমি শুরু করতে পারো, তুমি যে বয়সে খুশি তুমি নিজেকে সজীব ভাবতে পারো। একটা গাছ যদি প্রত্যেক বছরে নিজের যৌবনকে, নিজের জীবনকে, নিজের রঙকে, নিজের সজীবতাকে রিনিউ করতে পারে, তাহলে আমরা কেন নই, তাই না? তাই ফাল্গুন মাসে এসো আমরাও একটা নিজেদেরকে, আর এই হলো না, কিছু হলো না, শেষ হয়ে যাচ্ছি, সব কিছু হয়ে গেল, এরকম মনে না করে নিজেদেরকে রিনিউ করি, কিছু একটা করে দেখাই, তাই তো? যাই হোক, আমার লাইফ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমি কিন্তু কোনো কমেন্টস আজকে পড়তে পারছি না, সরি ফর দ্যাট। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে আমি একাই বকবক করছি, হয়তো অনেকে দেখছি, কিন্তু একজনকে ভিউয়ার্স দেখাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই ভুবন মোহিনী, মনোমোহিনী, তারপরে সৌম, বাবু, তাপস, এদেরকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু মানে তাপস বাবু, ওয়েলকাম টু মাই লাইফ, কিন্তু আমি কোনোভাবেই কানেক্টেড হতে পারছি না। একটা এই ছবির প্রসঙ্গ যখন এলো, তখন একটা অদ্ভুত ধরনের কথা বলি। আজকে লাইভটা খুব এলোমেলোভাবে করছি, কারণ 8 ঘন্টা ধরে আমি চেষ্টা করেছি হানা টেলসে ঢোকার। আজকে কি প্রবলেম হলো জানি না, ফেসবুকে কিছুতেই আমি লাইভে ঢুকতে পারছিলাম না। যাই হোক, যখন আলটিমেটলি এসেছি তখন কয়েকটা গল্প অন্তত বলে তাড়াতাড়ি করে চলে যায়, কারণ যে কোনো মুহূর্তে ওই ডিসকানেক্টেড হয়ে গেলে না খুব খারাপ লাগে। আমি একটা মেয়ের কাছ থেকে, অন্বেষা বলে একটা মেয়ের কাছ থেকে মুর্শিদাবাদী সিল্ক কিনতাম, অনেক ধরনের শাড়ি কিনতাম, এবং আমি কাস্টমাইজ করতাম যে আমি এই ধরনের ছাপটা আঁচলে না, আমি এই পোর্শনে চাই, ওই পোর্শনে চাই। এবং সেখানে আমার চিরদিনই ফেস মোটিভ খুব ভালো লাগে, মানুষের মুখ। কারণ আমি ছোটবেলাতে যখন প্রথম ছবি আঁকি, তখন কিন্তু ফুল পাতার বদলে মেয়েদের মুখ আঁকতাম। এটাই ছিল আমার একমাত্র মানে আকাঙ্ক্ষার বিষয়। এখনো আমি অনেক রকম মুখের ছবি সমেত শাড়ি, টি শার্ট, এগুলো আমি না খুব পরি। আমার কি জানি মানুষের এই মুখ খুব আকর্ষণ করে, কারণ মুখ আর মুখোশ ডিফার করা খুব মুশকিল। তাই মুখের দিকে আমি হাঁ করে তাকিয়ে চেষ্টা করি যে সেটা আসল, না তার উপরে কোনো মুখোশ আছে, না সেটা মাল্টিপল ফেসেস আছে। এগুলো আমার খুব আকর্ষণ করে ছোট্টবেলা থেকে। তো সেই রকমই একটা ওই শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম, অনেক রকম শাড়ি অর্ডার দিয়েছিলাম যেখানে মেয়েদের মুখ আছে, কেউ এরকম করে বসে আছে, কেউ এরকম করে বসে আছে, এরকম।
একটা শাড়ি অর্ডার দিয়েও আমি ক্যান্সেল করেছিলাম। তার কারণটা হচ্ছে যে সেই শাড়িটার চোখটা, মেয়েটার তাকানোটা আমার যেন মনে হয়েছিল এই শাড়িটা আমি বেশিক্ষণ সহ্য করতে পারবো না। এই তাকানোটা যেন মনে হয়েছিল খুব জীবন্ত, মানে শুধুমাত্র একটা কোনো শাড়িতে আঁকা ছবি নয়, যেন সে আমাকে সত্যি দেখছে এবং তার দৃষ্টি থেকে যেন একটা কেমন আগুন বেরোচ্ছে, কেন একটা যেন প্রতিহিংসা বেরোচ্ছে, যেন সেই দৃষ্টিটা আমার যেন কোনো ক্ষতি করতে পারে। দৃষ্টি তো অনেক রকমের হয়, এখন এটা যার যার দৃষ্টিভঙ্গি, যে যেভাবে দেখবে। আমি বললাম না, দেখার উপর নির্ভর করে। আমি শাড়িটা অর্ডার দিয়েও 2 দিন পর বলেছিলাম যে, না 2 দিন পর না, তখনই বলেছিলাম কিছুক্ষণ পর, 0.5 ঘন্টা পর, হ্যাঁ রে শাড়িটা যদি ক্যান্সেল করি তোর কোনো অসুবিধা হবে না তো? আমি তো এখন অর্ডার দিইনি। তাহলে আমি তোকে ডিজাইন সব পছন্দ করে দিলাম, কিন্তু এই শাড়িটা আমি নেবো না, এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। কেমন মানে মনে হচ্ছে এমনি করে হাঁটু বসে এরকম করে তাকিয়ে আছে, আমার যেন মনে হচ্ছে আমাকে কেমন যেন ঈর্ষান্বিতভাবে দেখছে। ও খুব হেসেছিল, কিন্তু ওর জীবনে আমরা বলি না যে জিনিসগুলো নিয়ে আমরা হাসি, হয়তো সেই জিনিসগুলো আমাদের জীবনে কোনো সময় সত্যি রূপে চলে আসে। আমার তো তাই হয়, আমি জীবনে যা যা নিয়ে হাসি, বিদ্রুপ, ঠাট্টা করেছি সেগুলো আমার জীবনে চরম সত্যি আকারে চলে এসেছে। তাই আজকাল আর কোনো জিনিস নিয়ে হাসি না, কোনো জিনিস নিয়ে বিদ্রুপ করি না। তো এইরকম হয়েছিল যে ওর একটা ফুলদানি ছিল, যেটা ওই সবলা মেলা থেকে কিনেছিল, এবং সবই সেগুলো হ্যান্ডমেড, মেয়েদের তৈরি। নাম শুনেই বুঝতে পারছো মেয়েদের তৈরি সেখানে জিনিসপত্র, সবলা মেলা। কিন্তু কোনো একদিন ও রাত্রিবেলা যখন বাথরুমে যাচ্ছে, মানে ওয়াশরুমে যাচ্ছে, তখনও ফুলদানির দিকে তাকিয়ে দেখেছিল ওই ফুলদানির যে মেয়েটা আঁকা আছে, একটা যে মেয়েদের মোটিভ করা আছে, মেয়েটার মুখটা কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। যে সারা বিকেল দুপুর সকালে যেরকম ফুলদানিটার চেহারা লাগে ওর কাছে, রাত্রিবেলা কিন্তু ওই রকম যেন লাগছে না, যেন তাকানোটার মধ্যে একটা জীবন বা প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে, যে প্রাণটা ওকে দেখছে, যেটা ওর ভালো লাগছে না। এবং এরকম বেশ 4-5 দিন হওয়ার পর একদিন আমার কাছে আসলো, দিয়ে বললো, জানিস আজ ফুলদানিটা আমি র্যাপ করে একজনকে গিফট করে দিয়েছিলাম। কেন? ও কদিন আগেই বলেছিল আমাকে যে অনেক টাকা দিয়ে ফুলদানিটা কিনেছে সবলা মেলা থেকে, ওর খুব পছন্দ হয়েছিল আঁকাটা। তো আমি বললাম, কেন তোর খুব পছন্দের ফুলদানি, তুই ও খুব ফুল গাছ লাগাতো, ভীষণ ফুল ভালোবাসতো। আমি আবার ফুল আমাকে কেউ গিফট করলে আমি খুব রেগে যাই। আমার মনে হয় গাছেই বন্যরা বনে সুন্দর, বনে সুন্দর শিশুরা মাতৃকোলে, ফুল গাছেই সুন্দর, তাকে প্লাক করে দেওয়া আমার একদম পছন্দ না। তার থেকে বরঞ্চ ঝরে যাওয়া তোমার এক গাদা বকুল ফুল আমাকে যদি কেউ গাছের তলা থেকে কুড়িয়ে এনে দেয়, আমি ভীষণ খুশি হব, কিন্তু ওই বুকে আমার একদম ভাল লাগে না, আমার একদম ওসব পছন্দ হয় না। তো যাই হোক, ও খুব ফুল ভালোবাসতো। তো আমি বললাম, তুই ওই ফ্লাওয়ার ভাসটা দিয়ে দিলি কেন? তা বললো, জানিস তো ওই ফ্লাওয়ার ভাসের মধ্যে না কেমন করে মেয়েটা আমার যেন, তুই এসে একদিন শাড়ি ক্যান্সেল করেছিলি না, তুই বলেছিলি যে মেয়েটা কেমন একটা জীবন্ত জীবন্ত লেগেছিল, তোর দিকে কেমন করে তাকিয়েছিল মনে হয়েছিল, ঠিক আজকেও আমার সেই অনুভূতিটা 4-5 দিন ধরে মনে হয়েছে, এবং আমি আর নিতে পারিনি। কারণ রাত্রিবেলায় একবার অন্তত আমি, ও অনেক অনেক রাত জাগলে আমাদের যেটা হয়, আমাদের রাত অনেক জাগলে, যারা রাত জাগি তারা ওয়াশরুমে আমরা যাই। তো ওয়াশরুমে আমি যাই, আমার না কেমন ভয় ভয় করে ডাইনিংয়ে আছি, এবং ও দোতলাটা পুরো একা থাকতো, একতলায় থাকতো ওর মা বাবা, মানে গ্রাউন্ড ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে পুরো একা থাকতো বিয়ের আগে। তা আমার না কেমন ভয় করেছে, আমি না ওটাকে দিয়ে দিয়েছিলাম। আমি তো ভীষণ হাসলাম শুনে, তারপরে বললাম, এরকম হয় দেখেছিস তো, তুই সেদিন আমাকে ঠাট্টা করেছিলি, কিন্তু এরকম কিন্তু হয়। তো যাই হোক, সব মিলিয়ে সে হোতায় হোতায় এসাই হোতায়, একটা বিখ্যাত সিনেমার ডায়লগ তোকে আমি আওড়েছিলাম। আর একটা গল্প মনে পড়ে গেল এই প্রসঙ্গে, ছবি প্রসঙ্গে। আমাদের ঘরে যখন আমরা এই বাড়িটা কিনি 2006, এটা তো আমাদের বাবাদের বাড়ি, মানে বাবা কাকাদের বাড়ি, দাদুর বাড়ি। তো কাকাদের কাছ থেকে যখন বাবাই বাড়িটা কিনে নেয়, আমার বাবা এবং হাজব্যান্ড, তখন 3 তলা ছিল না, 1 তলা 2 তলা ওটাকেই রেনোভেশন করা হয়েছিল। এবং দোতলার ঘর কিছুদিন পর আমার একজন, এই বাড়ি ঘর নতুন কিনেছি বলে 3টে ছবি গিফট করেছিল। একটা ঝর্ণার ছবি 3D, একটা ঝর্ণার ছবি, আর একটা ছবি ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে, আর একটা কুকুরের ছবি, আমি কুকুর খুব ভালোবাসি বলে কুকুরের ছবি।
তো একদিন আমার মনে আছে, সেদিনও একটা রং কে দেখলে আমার সেদিনটার কথা মনে হয়। নীল রঙের নাইট ল্যাম্প জ্বলছিল। বাবা হঠাৎ করে আমাকে ডাকলো। মা তখনও খুব গরমকাল, মা স্নান করছে বাথরুমে, মা একটু স্নান করতে ভীষণ সময় নেয়। বাবা ডাকলো ঘরে। বাবা বললো, শোন শোন শোন, একটা ঘটনা বলি তোকে। খুব মানে নীল নাইট ল্যাম্পটা মানে ওই চারিদিকে ফল সিলিংয়ে দেওয়া আছে, তো কি হয় গোটা ঘরটাই নীল হয়ে আছে। তা আমি বললাম, লাইটটা জ্বালাই বাবা? তা বলো, না না তুই বস, তোকে একটা ঘটনা বলবো। তাহলে কি? তা বললো যে, জানিস তো এই ছবিটা দেখছিস তুই? হ্যাঁ, এটা কুকুরের ছবি, আমি কুকুর ভালোবাসি বলে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গিফট করেছে আমাকে, যে আপনি কুকুর খুব ভালোবাসেন, তো ছবিটা আমার ছেলে যেহেতু ওই ঘরে থাকতো, আমি 3টে ছবি ওই ঘরে টাঙিয়ে দিয়েছিলাম, 3D এফেক্ট, ওর মজা পাবে। তো বলে, জানিস তো কুকুরটা নড়াচড়া করে। তাহলে মানে 3D এফেক্ট বলে তুমি ভাবছো? বলো না, 3D এফেক্ট বলেই আমার ভুল হলো অনেক দিন, তা নাহলে আমি প্রথম দিনই শিওর হয়ে নিতাম। তখন আমি না প্রথমে একটু হাসলাম, তারপরে ভাবলাম যে না, বাবা কিন্তু কখনো ফালতু কথা বলার লোক নন। বাবা কখনো কিছু না বুঝে না জেনে কখনো বাবা কিছু বলেন না। তো আমি বললাম যে, কি হয়েছে বলো তো বাবা? তা বলো যে, এই কুকুরটা রাত্রিবেলা পুরো একদম যেমন জিভ বার করে যেমন ওরা নিঃশ্বাসটা জোরে নেয়, মানে দৌড়ে আসার পর যেমন একটা হাঁপায়, ঠিক সেরকম 2 দিন আমি দেখেছি। তা আমি বারবার ভেবেছি 3D এফেক্টের জন্য হয়তো আমার এটা মনে হচ্ছে, আমি কিন্তু গুরুত্ব দিইনি। তারপরে আমি যেদিন লাইট চেঞ্জ করে একটু পাওয়ারফুল লাইট দিয়ে ঘুমোলাম, সেদিন দেখছি যে ব্লিঙ্ক করছে ওর চোখের পাতাটা ব্লিঙ্ক করছে। তো চোখের পাতা তো কখনো পড়বে না 3D এফেক্টে, বা তাই যদি হয়, সে পজিশন চেঞ্জ হচ্ছে কি করে? আমি বোকার মতন ছবির দিকে তাকিয়ে বসে ছিলাম রাত্রিবেলা। কখন যে 2-2.5 ঘন্টা হয়ে গেছে আমি নিজেও জানি না। কুকুরটা একবার ওই দিকে গিয়ে বসছে, একবার এদিকে গিয়ে বসছে, এবং কুকুরটা আমার দিকে তাকিয়ে আছে, এবং ওর যেন নিঃশ্বাসের আওয়াজটা, জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজটা, এবং ওর চোখের পাতা ফেলা, ওর সেই জিভ পুরো এটা হ্যাঁ করে জিভটা বার করে একটা কেমন হাঁপায় ওরা ভিতর থেকে, একটা টস টস করে জল পড়ে, সেইটা আমি পুরো শুনতে পাচ্ছি কানে। তুই ভাবতে পারবি না ভয় পেয়েছি না স্তম্ভিত হয়ে গেছি আমি জানি না, তবে আমি হাঁ করে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আমি বারবার ভাবছিলাম নিজেকে বোঝা টাটা, কারণ এক্ষুনি এই যদি আমি হ্যাঁ, সেই কারণেই আমি তাপস, আমি সেই কারণেই এইভাবে এতক্ষণে কমেন্টস দেখতে পাচ্ছি। খুব ইন্টারেস্টিং ঘটনা, আপনাকে দেখে সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ তাপস, আমি সেই কারণে আজকে মানে প্রাক হোলির তে এরকম করে সেজে এসছি, এবং বিশালাক্ষী সেই কারণে এই টপিকগুলো আমি বেছেছি। এবং সেই ছবিটা যদি তুমি বলো, কুকুরের ছবিটা, যেটা ছবিটা বাবা দেখতো যে কুকুরটা একটা পজিশন থেকে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে যাচ্ছে এবং ওইভাবে হাঁপাচ্ছে, চোখের পাতা পড়ছে, বাবা বেশ কিছুদিন দেখেছে। মৃত্যুর আগে বোধহয় মানুষ অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু অদ্ভুত জিনিস দেখে, জানো তো বিশালাক্ষী? যদি বলো তাহলে আমাদের গ্রুপে আমি ছবিটা পোস্ট করব। ছবিটা কিন্তু সত্যি সত্যি আমার ঘরে আজ অব্দি, মানে আমার মায়ের ঘরে আজ অব্দি আছে, কালকেও আমি দেখেছি। এবং এই ছবিটা একমাত্র ওই ছবিটাই আমি হাত দিই না, আমার এটা কেমন লাগে। হ্যাঁ, রং দিয়ে কিন্তু অনেক কিছুই বোঝা যায়, এবং রং পছন্দ দিয়ে, আমার কোন রং পছন্দ, সেই রং পছন্দ দিয়েও কিন্তু চরিত্রের, কুকুরের এটা আগে শুনেছো না, আমি তো তোমাকে সবই বলেছি, তো আমি ছবিটা ইচ্ছে করলে তুমি বললে আমরা পোস্ট করে দেবো। রং পছন্দ দিয়েও তার ক্যারেক্টারিস্টিক বোঝা যায়, রং যার যেরকম পছন্দ সেটা দিয়ে কিছুটা বোঝা যায়। রঙের মানে রং একটা ভাস্ট সাবজেক্ট। তুমি মন তো, আমাদের মন কি,
বিভিন্ন রঙের সমাহার। যাই হোক, খুব ভালোভাবে হোলি দোল খেলা পালন করো, সেফলি খেলো। আজকাল তো সব অর্গ্যানিক ব্যাপার, আজকাল তো সব একদম ওইসব কালার যেগুলো একদম প্রকৃতি থেকে নেওয়া হয়, ফুলের নির্যাস থেকে নেওয়া হয়, কোনো স্কিনের ক্ষতি হওয়ার কথা না। একটু দামি রং হলেই তাই হয়, মানে আবির। আর অবশ্যই লাইফ শেষ করার আগে আমাদের সকলের প্রিয় উর্মিদির সুস্থতা আরোগ্য কামনা করে আজকের মতন এই পর্যন্ত। নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.